একেবারে জেনে বুঝে সেই সমস্ত মানুষগুলোকে বাদ দেওয়া হচ্ছে যারা ডকুমেন্টে দুর্বল। নির্বাচন কমিশন তাদের যে দলদাসে পরিণত হবে সেটা তো মানে এটা বলার অপেক্ষা রাখে না, এবং দলদাসেই পরিণত হয়েছে। এরা মানে বিজেপি আরএসএস এর এজেন্ডাতে নির্বাচন কমিশন এগিয়ে চলেছে, তাই তারা বিহারের অভিজ্ঞতাটা, এত নেগেটিভ অভিজ্ঞতাকে ওরা সম্পূর্ণ পজিটিভ অভিজ্ঞতা হিসেবে চালাতে চাইছে এখন, এবং গোটা ভারতের 12টা রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে ওরা এটা নামাতে চলেছে। আপনারা গতকালই জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গল সহ আরো 12টি রাজ্যে ইতিমধ্যেই এসআইআর করার জন্য নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, এবং আজ থেকে শুরু হয়েছে এর প্রথম স্টেপ। অর্থাৎ এই আজ থেকে শুরু হয়ে 31/1/2026 পুরো প্রক্রিয়াটা শেষ হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারে নির্বাচনের আগে এসআইআর করে প্রায় 80 লক্ষ মানুষের ওপরে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন ইচ্ছা করেই দেশের মানুষকে দেশের নাগরিকত্ব থেকে, দেশের নাগরিক, একজন আদর্শ নাগরিকের যে দায়িত্ব কর্তব্য, দেশের যে জনপ্রতিনিধিত্ব নির্বাচন, সেই নির্বাচন থেকে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এ নিয়ে বিহারে ব্যাপক হাঙ্গামা হয়েছে। হাঙ্গামা হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট খুব বেশি হস্তক্ষেপ করেনি বিষয়টা, যার জন্য নির্বাচন কমিশন এই 12টি রাজ্যে এইভাবে একসঙ্গে এসআইআর করার জন্য নোটিফিকেশন করে দিয়েছে। দীর্ঘদিন থেকে এই এসআইআর বিরুদ্ধে বিশেষ করে মানে যারা আন্দোলন কর্মী তারা পরিষ্কার করে বলছেন যে এসআইআর আর কিছু নয়, এটা ঘুর পথে এনআরসি। তো এনআরসি বিরোধী যে সমস্ত মানুষেরা কলকাতায় আন্দোলন করেছিলেন, সারা ভারতবর্ষে আন্দোলন করেছিলেন, তাদের মধ্যে 2 জন সাথী আমাদের সঙ্গে আছেন, চন্দ্রাস্মিতা এবং মলয়। দুজনকেই আজকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই মলয়ের কাছে আসি। মলয়, বিরোধিতা সত্ত্বেও এসআইআর শুরু হয়ে গেল এবং নির্বাচন কমিশন এতটাই মানে সে বলছে আমরা কোনো বাধা মানব না, কোনো মানে ওজোর আপত্তি শুনবো না, আমরা এসআইআর করব। কেন বলছে তারা? প্রথমেই আমি এই ভয়েস অফ বহুজনের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে জয় ভীম, লাল সালাম, জোহার জানাই। এখন নির্বাচন কমিশনকে তো গোটা পর্ব জুড়েই আমরা দেখলাম যে সম্পূর্ণভাবে অ্যারোগ্যান্ট। সুপ্রিম কোর্টেও আমরা দেখেছি অ্যারোগ্যান্ট। বিহারের প্রক্রিয়া যখন চলেছে, বিভিন্ন রাজনৈতিক দল, গণ আন্দোলনের কর্মী, সংবাদ মাধ্যমের কর্মীরা তারা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কীরকমভাবে ভুল ভ্রান্তি, ডুপ্লিকেশান, ভুয়ো নাম থেকে শুরু করে ভুয়ো অ্যাড্রেস, এরকম লক্ষ লক্ষ লোকের জীবিতকে মৃত, মৃতকে জীবিত। কিন্তু সবসময় সুপ্রিম কোর্টে এবং প্রেস মিডিয়ার সামনেও, মানুষের সামনেও নির্বাচন কমিশন সবসময় প্রচণ্ড অ্যারোগেন্ট শুধু নয়, মানে মিথ্যাচার, এত পরিষ্কার সোজাসুজিভাবে সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে মিথ্যা কথা বলছে। এই যে কালকের যে প্রেস কনফারেন্সটার দিকে তাকিয়ে দেখুন, এবং ওরা যে স্ট্যাটিউটটা বের করেছে সেখানটাতে দেখুন, ওরা বলছে যে বিহারের ফাইনাল তালিকা করার পর সেটা নাকি দারুণ সফল একটা মডেল হয়েছে। হ্যাঁ, সেখানে বলছে যে 0 অ্যাপিল, সেখানটাতে নাকি কোনো ধরনের কোনো এর বিরুদ্ধে ফাইনাল যে তালিকা করেছে তার বিরুদ্ধে নাকি কোনো ধরনের কোনো এলিগেশন নেই, কোনো ধরনের এলিগেশন নেই। ভাবুন যে এত বড় ধরনের প্রশ্ন ওখান থেকে উঠলো, এত বিশ্লেষণ করে এত বহুল সংখ্যক ডুপ্লিকেট জায়গা পাওয়া গেল, তারপরেও ওরা এই ধরনের কথা বলছে। ফলত নির্বাচন কমিশন যে একেবারে আদা নুন খেয়ে লেগেছে, এবং তারা যে নির্দিষ্টভাবে এই বিজেপি আরএসএস এর এজেন্ডাটাকে ওরা যে এখানটাতে ইমপ্লিমেন্ট করতে চাইছে সেটা কিন্তু পরিষ্কার। তার ফলে
যত ধরনেরই মানুষের প্রতিবাদ প্রতিরোধ আসুক না কেন, ওরা কিন্তু এটাকে নামিয়ে আনতে চলেছে। এবং অবশ্যই যেটা শরদিন্দুদা প্রথমে বললেন যে সুপ্রিম কোর্ট যদি তার সঠিক ভূমিকাটা রাখতো, একদম প্রথম শুনানিতে যে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন উত্থাপন করেছিল সেই প্রশ্নগুলোর প্রতি যদি একটু আন্তরিকতা দেখাতো সুপ্রিম কোর্ট পরের ধাপগুলোতে, তাহলে আজকে নির্বাচন কমিশনকে হয়তো অন্যরকমভাবেও ভাবতে হতো। কিন্তু আসলে সুপ্রিম কোর্ট আমরা জানি যে আদালত, বিচার ব্যবস্থা এটার উপরও বড় ধরনের একটা অন্তর্ঘাত বিজেপি RSS চালাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপরও কী ধরনের আক্রমণটা হয়ে গেল, তিনি দলিত কমিউনিটি থেকে আসা বলে, এবং তিনি যেহেতু RSS বিজেপির এজেন্ডা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের চেয়ারে বসে, তাই তাকে ওই চেয়ারে বসা অবস্থাতে তার বিরুদ্ধে যে ধরনের হামলা করা হলো। সুতরাং এটা বুঝতেই পারছি যে একটা সামগ্রিকভাবেই এরা মানে বিজেপি RSS এর এজেন্ডাতে নির্বাচন কমিশন এগিয়ে চলেছে। তাই তারা বিহারের অভিজ্ঞতাটা, এত নেগেটিভ অভিজ্ঞতাকে ওরা সম্পূর্ণ পজিটিভ অভিজ্ঞতা হিসেবে চালাতে চাইছে এখন, এবং গোটা ভারতের 12টা রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে ওরা এটা নামাতে চলেছে। চন্দ্রস্মিতা, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই যতগুলো স্বশাসিত সংগঠন আছে সবকটাই জনগণের চাকর। অর্থাৎ ভারতবর্ষের জনগণের সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তা, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেইগুলোকে দেখাশোনার দায়িত্বের জন্য এই সমস্ত স্বশাসিত সংগঠনগুলো করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশনের মতো একটি কমিশন কি করে ভারতের সেই নাগরিক যে মৌলিক অধিকার, ভোটাধিকার, এবং তার ভোটাধিকারের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করে পাঠানো, সেটাকে একেবারে জেনে বুঝে সেই সমস্ত মানুষগুলোকে বাদ দেওয়া হচ্ছে যারা ডকুমেন্টে দুর্বল। কি করতে চাইছে, কেন করতে চাইছে? এইটা গরিব মানুষ দেখতে চায় না ভারতবর্ষের এই সমস্ত মানে সংগঠনগুলো। দেখুন, যে প্রথম বলি যে এই নির্বাচন কমিশনটা তো আগে যে নির্বাচন কমিশনটা ছিল সেরকম নয়, এবং এটা নির্বাচন কমিশনার তিনি বলেই দিচ্ছেন যে নির্বাচন কমিশন আগেরটা ভাববেন না। অতএব নির্বাচন কমিশন যে নতুন করে তৈরি হলো, তার যে নিয়ম, তার যে আইন, সেই আইনটাকেই তো 2023 সালে সেটা বদলে দেওয়া হয়েছে। এবং শুধু সেটাই না, এখন যদি আমরা দেখি যে আমরা যে নিরপেক্ষতার কথা বলছি, আজকে তো সেটা প্রমাণিত যে নিরপেক্ষতা থাকবে না এই নির্বাচন কমিশনের। কারণ এই নির্বাচন কমিশনটা তৈরি হচ্ছে যে আমাদের যে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আরেকজন ক্যাবিনেট মিনিস্টার থাকবে এবং বিরোধী দলনেতা। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় দুজনেই যদি সরকারের পক্ষে হয়, তাহলে নির্বাচন কমিশন তাদের যে দলদাসে পরিণত হবে সেটা তো মানে এটা বলার অপেক্ষা রাখে না, এবং দলদাসেই পরিণত হয়েছে। এই যেভাবে SIR হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট গ্রুপকে তারা টার্গেট করেছে। সেই গ্রুপের মধ্যে রয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC, মাইনরিটি, বিশেষ করে মুসলমান, আর রয়েছে যুব সমাজ। যে সমস্ত যুব সমাজ সবে ভোটাধিকার পাচ্ছে, সেই সমস্ত যুব সমাজ। এই ষড়যন্ত্র কেন? এটা কি একটা ষড়যন্ত্র না? নির্দিষ্ট করে যুব সমাজকে এই যে আমাদের মানে রাষ্ট্রীয় যে সুবিধাগুলো সে থেকে বঞ্চিত করার জন্য এরা ষড়যন্ত্র করছে। একেবারেই তাই। যদি আমরা দেখি যে এই SIR-টা যদি আমরা একটু ভালো করে দেখি, দেখবো যে 2002 সালে যে যুবকের তখনও বয়স হয়নি, 18 বছর হয়নি, 17 বা 16 এরকম, সেটা থেকে আজকে 42 বছর বয়স অবধি যে যুবকদের আজকে টার্গেট করা হচ্ছে, সেটা কিন্তু একটা বড় অংশ। এবং তারা কিন্তু একটা বড় অংশ যুবকরা কিন্তু প্রমাণ করতে পারবে না। সেটা বিহার দিয়ে আমরা দেখতে পাবো যে 80 লক্ষ মানুষ যদি বিহারে বাদ গিয়ে থাকে, তার একটা বড় অংশ যুব সমাজ, এবং যে যুব সমাজ হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, বাইরে তারা হয়তো গিয়ে থেকে কাজ করে, তারা রাজ্যে ফিরে এসে তারা প্রমাণ করতে পারবে না যে তারা এই রাজ্যের নাগরিক। এবং এটা বহু ক্ষেত্রে হবে, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা একটা বড় অংশ হবে। যুব সমাজ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করে এবং তারা প্রমাণ করতে পারবে না। এই যে একটা বড় যুব সমাজকে আজকে টার্গেট করা হয়েছে, কেন টার্গেট করা হয়েছে? যদি আমরা কিছুদিন আগে দেখি যে বিভিন্ন আইন পরিবর্তন হয়েছে, যে ধরুন যে শ্রম আইনটা পরিবর্তন হয়ে গেছে, শ্রম আইন পরিবর্তন হয়ে গেছে, সেখানে ন্যূনতম যে মজুরি পাওয়ার কথা
তার কোনো উল্লেখ নেই শ্রম আইনে। বিভিন্ন শ্রম আইনের মধ্যে দিয়ে তো বিভিন্ন আইনটা পরিবর্তন হয়েছেই, তার মধ্যে একটা যেটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম মজুরির আইন। আজকে সেটা কিন্তু অলরেডি সেটা একটা পরিবর্তন। এবং আজকে যে যুব সমাজ যারা আজকে ন্যূনতম মজুরির জন্য লড়াই করে, সেই যুব সমাজের এই লড়াই করার মেরুদণ্ডটাই ভেঙে যাবে। কারণ তারা যদি নাগরিকই না থাকে এই দেশের, তাহলে তারা কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে তারা লড়াইটা করবে? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে এই যে অধিকারগুলো বিভিন্ন কিছুর নামে যে যুবকদের থেকে তার যে বিভিন্ন অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, আজকে এসআইআরটা আরেকটা মাত্রা যোগ করবে তার ক্ষেত্রে, যে ইচ্ছে মতন তাকে মজুরি দিয়ে খাটিয়ে নেওয়া হবে এবং তাকে একটা দাসে পরিণত করা হবে এবং শ্রম দাসে পরিণত করা হবে। আমরা এর আগে সেটা জার্মানির ক্ষেত্রেও দেখেছি যে বিভিন্ন ধরনের ক্যাম্পগুলোতে নিয়ে গিয়ে যুবকদের দিয়ে কাজ করিয়ে তারা যখন কাজ করতে পারতো না তখন তাদেরকে হত্যা করা। এটা তো আজকে জার্মানির ইতিহাস তো আমাদের কাছে। তাহলে চন্দ্রাস্মিতা, তাহলে কি এটা মনে হচ্ছে না যে এই যে বিজেপি সরকার, মানে ব্রাহ্মণ্যবাদী সরকার, এই বিজেপি সরকার পরিষ্কার করে একটা মার্কেট অ্যানালাইসিস করে দেখেছে যে কারা কারা ভোট দেয় না, অর্থাৎ উঠতি যুবকেরা যদি ভোট দেয় তাহলে তারা দেখবে একটা প্রগতিশীল একটা ভোট দিতে চাইবে। সেখানে ভোট দেয় না আদিবাসীরা, ভোট দেয় না সংখ্যালঘুরা, ভোট দেয় না শিডিউল কাস্টরা। তারা একটা আম্বেদকরবাদী আন্দোলনের একটা ঢেউ তুলেছে, অর্থাৎ কি টার্গেট করে গোটা এই যে মূলনিবাসী সমাজকে এই ভোটাধিকার থেকে বাদ দিচ্ছে। একেবারে তাই। যে দেখুন যে এই যে একদম যারা দলিত, আমাদের দেশের যারা দলিত মানুষ, এরা তো চাইনি কখনো। এরা তো ভারতবর্ষের যে এই যে সর্বজনীন যে ভোটাধিকার, এটা তো তারা চাইনি যে সবার জন্য একই রকম ভোটাধিকার হোক। আজকে যেরকম একটা পুঁজিপতিরও একটা ভোট, তেমন ভাবে একজন ব্রাহ্মণেরও একটা ভোট, একজন দলিতেরও একটা ভোট, একই ভ্যালু ভোটে। এইটা কখনো কি আরএসএস মেনে নিতে পারে? তাদের যে ইতিহাস আছে, তারা যে স্বাধীনতার সংগ্রামের সময়ের যে ইতিহাস আমরা দেখেছি, তখন থেকেই তারা এই ধরনের ভোটাধিকারের বিরোধী। এবং আমাদের আলাদা করে তো এর জন্য লড়তে হয়নি। ভারতবর্ষে বহু দেশে আলাদা করে ভোটাধিকারের জন্য লড়তে হয়েছে, লড়তে হয়নি। অতএব আমরা জানি যে আরএসএস এর 100 বছরের ইতিহাস, সে 100 বছর যে পালন করবে তার মধ্যে দিয়ে সে চাইবে না, সে একটা ব্রাহ্মণ্যবাদী সমাজই তৈরি করতে চাইবে এবং যাতে দলিতদের না থাকে ভোটাধিকার, মহিলাদের না থাকে ভোটাধিকার এবং সংখ্যালঘু মানুষদের যাতে ভোটাধিকার না থাকে এই দেশে, সেটাই তারা চাইবে। এবং তার মধ্যে দিয়ে একটা বড় ছক আছে যে আদিবাসী মানুষদের আজকে জমির ওপরে অধিকারটা আছে, তাদের যদি ভোটের অধিকার না থাকে, নাগরিকত্বের অধিকার না থাকে, তাহলে অনেক সহজ হবে সেই জমিগুলোকে কেড়ে নিয়ে বিভিন্ন ভাবে সেটা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেওয়া, সেখানে মাইনিং করা, সেখানে বিভিন্ন ভাবে পরিবেশকে ধ্বংস করে সেখানে যাতে ইচ্ছে মতন কাজ করতে পারে, সেগুলোর এখনো যেটুকুনো বাধা আছে সেগুলো চলে যাবে যদি না প্রমাণ করতে পারে। সেরকম ভাবেই যারা দলিত মানুষ আছে, যাদের এখন তাদেরকে কিছুদিন আগে অব্দি দেখিয়ে দেওয়া হয়েছে যে ভাই যা ইচ্ছে করতে পারি, আমরা বুলডোজারে তোমার বাড়ি ভেঙে দিতে পারি থেকে শুরু করে যে প্রজেকশন করা হয়েছে ভারতবর্ষ জুড়ে, আজকে সেই প্রজেকশন তাদের যদি নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হয় আর বেশি বেশি করে তাদের যে সম্পত্তিগুলো আছে তাদেরকে সেগুলো নিয়ে নেওয়া হবে। এটা একটা বড় ছক। এবং যুব সমাজেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া, তারা যাতে কোনো অধিকারের জন্য লড়াই না করতে পারে, ইচ্ছে মতন তাদেরকে দাস হিসেবে খাটিয়ে নেওয়া যায়। একেবারে আমি একটু মলয়ের কাছে আসি। মলয়, এনআরসি করার সময় এরা মানে রীতিমতো ভারতবর্ষের জনগণের কাছে ভালো মতো প্যাদানি খেয়েছে। একেবারে গোটা ভারত একেবারে উত্তাল হয়ে উঠেছিল, অর্থাৎ ঘুর পথে আবার এই নাগরিকত্ব ইস্যু এখানে জুড়ে দেওয়া হয়েছে। এখন এই নাগরিকত্ব ইস্যু নিয়ে সব থেকে আমরা দেখি প্রথমে আন্দোলন করেছে মতুয়া সমাজ। 2003 সালে তারা কালা কানুন বাতিল করো বলে আন্দোলন করেছে, কিন্তু হঠাৎ করে মতুয়া সমাজের মধ্যে এক ধরনের দালাল তৈরি করে তারা কি করছে যে সিএ এর মধ্যে দিয়ে নাগরিকত্ব পাওয়া যাবে এই শান্তনু ঘোষণা করে দিয়েছে। এসআইআর এ যদি আপনাদের নাম বাদ পড়ে যায় তাহলে সিএ এর মধ্যে দিয়ে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা কত বড় চালাকি!
চালাকি এবং অন্য দিক থেকে দেখলে এটা আসলে এক ধরনের স্বীকারোক্তি, এটা বুঝে নিতে হবে যে এর আগে যেমন অমিত শাহ যেরকম বলছিলেন যে ক্রোনোলজি সমঝিয়ে, অর্থাৎ প্রথমে সিএ এর মধ্যে দিয়ে মতুয়ারা নমশূদ্ররা তারা নাকি নাগরিকত্ব পাবেন, তারপরে এনআরসি হবে, তো ফলত হিন্দুরা অত চাপ নিও না, নমশূদ্ররা অত চাপ নিও না। তো আজকে দেখা যাচ্ছে যে ব্যাপারটা সেই ক্রোনোলজি ভেঙে পড়েছে। এখন প্রথমে এসআইআর মানে এনআরসি, সেখানটাতে নাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন আগেই ফয়সালা হয়ে যাবে। তাই এখন ওকে বলতে হচ্ছে ঠিক আছে যদি নাম না থাকে তাহলে পরে পাবে, ক্রোনোলজি এখানে তো উল্টে গেল আর কি, বোঝা যাচ্ছে। তো এটা এক ধরনের স্বীকারোক্তি এবং এটাও খুব পরিষ্কারভাবে হয়ে গেল যে এতদিন ধরে তাহলে যে সে মতুয়া কার্ডের কথা বলছিল, মতুয়া কার্ড বিতরণ করছিল বিনা পয়সায় নয়, টাকা নিয়ে যে বিতরণ করছিল, মতুয়া কার্ড বিতরণ করার সময় বলছিল মতুয়া কার্ড হলে তোমাকে আর পরিচয় দিতে হবে না, কিন্তু যারা রুলস মেনে অ্যাপ্লাই করেছে তাদের মতুয়া কার্ডে হয় না, খুব স্বাভাবিকভাবে। এবং আজকেও দেখা যাচ্ছে যে 11টা 12টা তারিখ, হ্যাঁ, এবং এখন যে তালিকা তার মধ্যে তো এটা নেই, তো এটা তো খুব পরিষ্কার ভাবে। এবং এই যে 12টা তালিকা তার মধ্যে মতুয়া কার্ড নেই, সেটাই হচ্ছে মজার ব্যাপার। এটা শান্তনুকে জিজ্ঞাসা করা উচিত ওদের, যারা মতুয়া কার্ডটা কিনেছিল ওদের কাছ থেকে টাকা দিয়ে, তাদের জিজ্ঞাসা করা উচিত ভাই এই 12টার মধ্যে মতুয়া কার্ডটা নেই কেন? পশ্চিমবাংলার ক্ষেত্রে, পশ্চিমবাংলার তো একটা বিশেষ রাজনৈতিক জায়গা আছে, বিহারের ক্ষেত্রে না হয় বুঝলাম যে সেখানে তো অন্যরকম প্রশ্ন ছিল, ওখান থেকে ওপরে রাজনীতি করার জন্য ঘুষ পেটিয়া বলছিল, কিন্তু এখানে তো বাস্তবিকই একটা আছে, এই রাজনৈতিক আছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে আমার কিছু বলার নেই, সেগুলো নিয়ে বলে আমরা কি করব। কিন্তু আমরা মূল যে নাগরিকত্বের জায়গাটা আপনি বলছেন, যে নাগরিকত্ব সংকটের জায়গাটা, যেটা 2003 সালে শান্তনু যে এত মতুয়া কার্ড মানে বিলি করেনি, কামিয়েছে আর কি, তার কি হবে সেটা তো এখন সেটা যারা টাকা পয়সা দিয়ে কিনেছেন, যারা ওই সমাজের মানুষ আছেন, তারা অভিযোগ করলে এটা তো একটা শাস্তিযোগ্য অপরাধ, সেটা তারা বুঝবেন যে তারা কি করবেন, তারা যে টাকা দিয়ে কিনেছেন তারা বুঝবেন। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন যে 2003 সালে এরাই, এই বিজেপি তো তখন তো বাজপেয়ী তো সরকারে ছিল, সেই সময় প্রথম যখন ওদের ওই ফুল টার্মরা ছিল, সেই সময়ে কিন্তু দেখুন কত দূর প্ল্যান, কত আগে থেকে ওরা প্ল্যানিং করেছে। বুঝুন যে সেই সময়ে দাঁড়িয়ে ওরা প্রথম আমাদের দেশে যে একদম জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টাকে পুরোপুরি খারিজ করে দিয়ে বাবা এবং মা উভয়কেই ভারতের নাগরিক হতে হবে, এই জায়গাটাকে ইনক্লুড করলো। এবং ওপার থেকে আসা, ওপার বাংলা থেকে আসা এন্টায়ার যে এই যে নমশূদ্রবাহী কমিউনিটিটাকে ইলিগাল ইমিগ্রান্ট শব্দটা সেখানে ব্যবহার করলো। এবং তৃতীয় যে জিনিসটার সাথে যুক্ত করলো সেটা হলো এনআরসি, অর্থাৎ সব নাগরিককে নাগরিকত্বের প্রমাণ সরকার চাইলে ওপর থেকে করতে পারে। এবং সেই প্রমাণের ভিত্তিতে 2003 তিনটে সংশোধনী করে। একটা হচ্ছে যে যেটা বললাম যে প্রথমত জন্মসূত্রে নাগরিকত্ব খারিজ হয়ে বাবা মা দুজনেরই জন্মসূত্রে নাগরিকত্ব এখানটাতে হতে হবে, তার বিনিময়ে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইলিগাল ইমিগ্রান্ট বানিয়ে দিল এন্টায়ার নমশূদ্র কমিউনিটিকে। আর তৃতীয় হচ্ছে এনআরসি ধারা যুক্ত করলো, অর্থাৎ ওপর থেকে এতদিন ছিল যে জন্মসূত্রে ন্যাচারাল নাগরিক, এবং তার সাথে বাইরে থেকে যদি কেউ এসে থেকে থাকে তাহলে সে নাগরিকত্ব ক্লেম করে নাগরিকত্ব নিতে পারতো, যে আমি এসেছি, আমি 5 বছর থেকেছি বা 1 বছর থেকেছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, এটা সে বলতে পারতো সাধারণভাবে। তার জন্য সে কোথাও পাসপোর্ট নিয়ে এসেছে কি আসেনি সেগুলো প্রসঙ্গই ছিল না, ন্যাচারাল নিতে পারতো, অর্থাৎ ক্লেম করার বিষয় ছিল। এবার করে দেওয়া হলো সবার জন্য নাগরিকত্ব নির্ধারিত হবে, ওপর থেকে নির্ধারিত হবে। তাহলে 2003 সালে এরকম ভাবে সম্পূর্ণভাবে এদেরকে বিপন্ন করে দেওয়া হয়। পরবর্তীতে 2019 সালে গিয়ে ওরা এমন একটা ভাব দেখানোর চেষ্টা করে, আবার যখন ক্ষমতায় এসেছে পরবর্তীতে, যখন দেখছে যে ভোটগুলো দরকার আছে, এদেরকে কবজা করার দরকার আছে, তখন সেখানটাতে নতুন করে এমন ভাবে ভাব করলো যে আমরা 2019 সালে এমন একটা নাগরিকত্ব সংশোধনী আইন আনছি যে তাতে তোমরা করতে পারবে। মিথ্যা কথাটা বললো, আসলে তো করতে পারবে না, এটা আপনিও বলছিলেন, সবাই আমরা জানি খুব ভালো করে। কারণ তাহলে দেখাতে হবে, ডিক্লেয়ার করতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমার সমস্ত কিছু বেআইনি। এবার ধরুন তো 1 পুরুষ আগে 2 পুরুষ আগে যারা এসছে, প্রজন্ম আগে এসছে, তাদের ছেলে মেয়েরা চাকরি বাকরি করছে, সে যদি আজকে এখন লিখে দেয় যে আমি বাংলাদেশ থেকে এসেছিলাম এবং বেআইনি ভাবে এতদিন ধরে বসবাস করছে, সবকিছু তার বেআইনি হয়ে যাবে। আর নাগরিকত্ব পরে পাবে কি পাবে না পরের প্রশ্ন, পুলিশ তো তাকে এসে ক্যাক করে ধরবে যে বেটা তুই বাংলাদেশ থেকে এসে এখানটাতে এসে তুই ব্যবসা করছিস, তুই আমাকে মাসে 20,000 টাকা থানায় দিয়ে যায়, তুই চাকরি করছিস 1 লাখ টাকা বেতন পাচ্ছিস, আগে আমার থানাতে এসে তুই মাসে 30,000 টাকা দিয়ে যাবি, তারপর কোনো কথা। এটা তো একটা সামাজিক অবস্থাটা আমরা জানি, বুঝি যে কি দাঁড়াবে। তাহলে এতদিন ধরে 2003 সালের আগে পর্যন্ত মতুয়া বা নমশূদ্র যারা ওপার থেকে এসছে তারা এটা জানতো যে ন্যাচারালি আমরা এখানকার নাগরিকত্বের হকদার, আমরা এখানটাতে এসে ধীরে ধীরে খেটে খুঁটে নিজের জীবনটাকে কোনোভাবে এখানে প্রতিষ্ঠা করছি। 2003 সালের পর থেকে তাদের সেই সমস্ত মাথা থেকে উড়ে গিয়ে তাদের একমাত্র কনসার্ন দাঁড়ালো যে আমি নাগরিকত্ব মানে এখানটাতে লিগালি থাকার জায়গাটা তো আমি ইল্লিগাল হয়ে গেলাম, আমি তো পুরোপুরি ইল্লিগাল ইমিগ্রান্ট হয়ে গেলাম। ফলত 2003 সালের পর থেকে উদ্বাস্তু আন্দোলনটা হয়ে গেল নাগরিকত্বের আন্দোলন। এবং এটা শুধুমাত্র যদি মতুয়াদের সমস্যা হিসেবে ভাবেন তাহলে বাস্তবতাটা আমরা চিনতে ভুল করছি। ভালো করে তাকিয়ে দেখুন যে
আমি ভারতের নাগরিক মানে কি, আমি তো ভারতের যে কোনো জায়গারই নাগরিক, আমি তো মহারাষ্ট্রের নাগরিক, উত্তরপ্রদেশের নাগরিক, যেখানে আপনি বাঙালি যাবে সেখানেই বাঙালিকে ওই বাংলাদেশি যে যারা বাংলাদেশ থেকে এসেছে বলে যাদের যে এই যে জায়গাটা, এই গোটা সংকটটা তো গোটা বাঙালির কাছে নাগরিকত্বের সংকট নয়, গোটা বাঙালিকেই আসলে বাঙালিরই নাগরিকত্ব সংকট এটা বুঝতে হবে। এবং ঘটেছে, আপনি নাগরিকত্বের কার্ড হোক না কেন, যা খুঁজলে হয়তো কার্ড নেই, আপনি যত ধরনের কার্ডই আপনি দেখান না কারণ উত্তরপ্রদেশে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে সেখানটাতে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, উড়িষ্যাতে হয়েছে, সমস্ত জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে একেবারে প্ল্যানফুলি হয়েছে এবং অমিত শাহের নির্দেশে হয়েছে, ওপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পুলিশ প্রশাসন এবং বিজেপির গুন্ডারা মিলে বাঙালির উপর অত্যাচার চালিয়েছে রেগুলার ভিত্তিতে। এবং আমরা দেখেছি বাংলা ভাষাকেই বাংলাদেশি বলে দেওয়া, শুধু মানে আইডেন্টিটি, বাঙালির আইডেন্টিটিটাই আজকে আমাদের ভারতবর্ষে মানে এমন জায়গায় পৌঁছে গেছি আমরা, ওরা পৌঁছে দিয়েছে, হিন্দুত্ববাদী রাজনীতি পৌঁছে দিয়েছে যে বাঙালিরই আজকে নাগরিকত্ব সংকট, এটা বুঝতে হবে। বাঙালি বড়জোর বাকি বাঙালিরা, নমশূদ্র কমিউনিটি উদ্বাস্তুরা ছাড়া বাকিরা হয়তো পশ্চিম বাংলায় বলতে পারে যে আমি ভারতের নাগরিক, পশ্চিম বাংলার বাইরে গিয়ে তার বলার তাকত থাকবে না, তাকে বাংলাদেশি হিসেবে ট্রিট করা হবে। আজকে বাঙালি নাগরিকত্ব সংকটটা এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি আরএসএস, সে তার বিরুদ্ধে আজকে সার্বিকভাবে লড়াই আন্দোলন করা দরকার। আজকে এসআইআর ধরুন ভোটার তালিকায় কিছু মানুষ যেন 70%-এর নাম উঠবে, বাকি 25%-এর একটা বড় অংশই 25%-এর আসলে বিভিন্ন ভাবে তাদের হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে, বাঙালির নাগরিকত্বের এই সংকট থাকবে। সুতরাং আগামী দিনে সম্পূর্ণ নিঃশর্ত নাগরিকত্ব যতদিন না ওই উদ্বাস্তু মানুষেরা পাচ্ছে ততদিন পর্যন্ত বাঙালিরও নাগরিকত্বের সংকট কাটবে না, এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। ঠিক ঠিক। আমি চন্দ্রস্মিতার কাছে আছি। চন্দ্রস্মিতা, কালকে যে সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিক সম্মেলনে বলছেন যে কেউ প্রশ্ন তুলেছে যে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেওয়া হবে না, এসআইআর করতে দেওয়া হবে না, এই কারণেই হবে না, পরিষ্কার করে বলছে এই কারণে হবে না। তো আপনারা কি বলছেন? তখন নির্বাচন কমিশনার বলছে শান্তি রক্ষা করা মানে স্টেটের দায়িত্ব, সুতরাং শান্তি রক্ষা করতে হবে। পরিষ্কার করে বলছে যারা মরে গেছে, ছেড়ে গেছে, তাদের নাম বাতিল করতে হবে, নতুন যারা আসছে তাদের নাম যুক্ত করতে হবে। এটা ভালো পদ্ধতি, আপনারা বিরোধিতা করছেন কেন? দেখুন, এই পদ্ধতি নতুন নয়, মানে আমরা এসআইআর কে নতুন পদ্ধতি হিসেবে দেখছি, কিন্তু এই যে পদ্ধতির কথা আজকে আই ওয়াশ করার জন্য বলছে ইলেকশন কমিশন, এটা তো ছিলই। এটা ইলেকশন কমিশন নিজের দায়িত্ব এত বছর ধরে পালন করেনি ঠিকঠাক ভাবে। তারা গিয়ে বাড়িতে বাড়িতে খোঁজ নেয়নি যে কারা মারা গেছে, কারা নতুন যুক্ত হবে। এটা মানুষের উপরে ছেড়ে দিয়েছে যে তারা যেভাবে করবে সেভাবে হবে। এটা তো এই দায়িত্বটা আগেই পালন করা উচিত ছিল, এটা করেনি। আজকে নতুন করে এসআইআর এর মধ্যে দিয়ে সবাইকে বলা হচ্ছে যে এই যে নতুন ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব কি মানুষের না, নির্বাচন কমিশনের ছিল। সেই দায়িত্ব তো সে পালন করেনি। সেই দায়িত্ব পালন না করে আজকে সব মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সব মানুষকে আজকে এনিউমারেশন ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আজকে এই এনিউমারেশন ফর্ম ফিল আপ করে দেওয়া মানে হচ্ছে সবাইকে আজকে প্রমাণ দিতে হবে যে কোনো না কোনো ভাবে এই দেশের নাগরিক, তার বাবা মা নাগরিক, তার বার্থ সার্টিফিকেট আছে কিনা। 11টা যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে, সেই 11টা ডকুমেন্ট কজনের কাছে আছে? আজকে বেশিরভাগ মানুষের কাছে সেই 11টা ডকুমেন্ট নেই। আমরা আজকে মহিলাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখছিলাম যে যদি আমরা মেয়েদেরও কথা ধরি তাহলে দেখবো যে মেয়েদের কাছে 11টা ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্টও নেই বেশিরভাগ মেয়েদের কাছে। পাসপোর্ট বহু মানুষের কাছে নেই। আজকে বার্থ সার্টিফিকেট একটা সময় হতোই না, এখন যারা জন্ম হচ্ছে নেই। সরকারি চাকরি কজন ভাই করে, পেনশনই বা কজন পায়? এই যে ডকুমেন্ট 11টা ডকুমেন্টের কথা বলা হচ্ছে, জমির উপরে কোন মহিলার জমির উপরে অধিকার আছে? নেই। মহিলাদের পাট্টা দেওয়া হয় না, সরকাররা দেয় না, কোনো সরকারই দেয় না। যে আমরা পাট্টা দাবি করি মহিলাদের জন্য, সেটা কোন সরকার দেয়? দেয় না। অতএব নেই মেয়েদের জমিতে নাম। অতএব কিসের উপরে নাম আছে? কিছুর উপরেই তো কিছুই ডকুমেন্ট তারা প্রমাণ করতে পারবে না। এটা যদি আজকে পশ্চিমবঙ্গের একটা ব্যাপক অংশের বিভিন্ন জেলার মেয়েদের এই অবস্থাটা হয়, আমরা মেয়েদের সঙ্গে সার্ভে করেছিলাম, দেখলাম যে এটা একটা ব্যাপক অংশের মেয়েদের এটাই কিন্তু অবস্থা। সেটা আদিবাসী মহিলা হতে পারে, সেটা একদম হিন্দু পরিবারের যিনি মানে মধ্যবিত্ত পরিবারের মহিলাও হতে পারেন, বস্তিবাসী মহিলাও হতে পারেন, তারও একই সমস্যা। এবং সর্বোপরি মুসলিম মেয়েদেরও এটাই সমস্যা। তো এই সমস্যা যদি একটা ব্যাপক অংশের মেয়েদের থাকে, তাহলে যদি আমরা তার বাইরে গিয়ে দেখি যে দেখবো যে বহু মানুষের এই সমস্যা আছে যে কোনো ডকুমেন্টই তাদের নেই।
তাহলে প্রমাণ করবে কিসের সে বেসিসে? তো বাদ পড়ে যাবে। বাদ পড়ে যাবেই। অর্থাৎ পরিকল্পিতভাবে তাদের বাদ দেওয়ার চক্রান্ত করেই এবং আমরা আসামের এনআরসিতেও দেখেছি এবং বিহারের এসআইআরও দেখেছি যে সবচেয়ে বেশি বাদ গেছেন মহিলারা। এই যে 80 লক্ষ যেটা বলা হচ্ছে তার মধ্যে 55% মহিলা। তো অতএব এটা তো একটা বড় অংশে মেয়েরা, এই দেশের মেয়েরাই বাদ যাবে। এই এনআরসির বিপদটা বুঝতে পেরেছিল বলেই তো মুসলিম মেয়েরা রাস্তায় নেমে তার একদম প্রতিরোধ গড়ে তুলেছিল। আজকে যদি সামগ্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা না যায়, কোথায় হয়নি, এমনকি ইন্ডিয়ার গ্রামেও দেখা যাবে যে সেখানেও মেয়েরা বসে প্রতিরোধ করেছিল, তার খবরই আমরা জানি না। অর্থাৎ প্রতিবাদ একটা কিন্তু হওয়ার আশঙ্কা মানে রয়েছে, আশা রয়েছে। আমরা আশা করি, আমরা মনে করি যে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই যে সরকারকে এরা যেরকম ভোট বন্দি করতে চাইছে, আজকে মানে বিহারের বুকে আজকে বড় স্লোগান উঠেছে যে ভোট বন্দি গদি ছাড়ো। এই যে স্লোগান উঠেছে আজকে পশ্চিমবঙ্গ, সেটাও উঠবে আজকে। হ্যাঁ, গদি ছোড়, আজকে পশ্চিমবঙ্গে উঠবে। 10% আজকে কি চাইছে এরা? আজকে চাইছে যে বিজেপি যেখানে যেখানে তাদেরকে ভোট দেওয়া হয় না সেখান থেকে যাতে মানুষকে বাদ দেওয়া যায়, সেই জন্য বিজেপি আগে থেকেই পাড়ায় পাড়ায় গিয়ে তারা জানতে চাইছে কার কি ধর্ম, কার কি তারা মেয়েদেরকে দিয়ে তারা কোনো বিয়েতে কাজ করাতো, তাদেরকে তারা নামিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা অ্যাটাকের মুখোমুখি হয়েছে গ্রামবাসী। এটা তো চলতে পারে না। যে গোটা বিষয়টা নিয়ে এনআরসিতে মানে আর সমুদ্র হিমাচল একেবারে কাঁপিয়ে দিয়েছিল ভারতের জনগণ, কাঁপিয়ে দিয়েছিল এই সূত্রে সে সংবিধানকে রক্ষা করতে চায়, সে তার নাগরিকত্বকে রক্ষা করতে চায় এবং সে যাদের প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছে তাদেরও বুঝিয়ে দিতে চায় যে ভারতবর্ষের মানুষই হচ্ছে আসল শক্তি। তুমি আমার প্রতিনিধি হিসাবে আমার জন্য কাজ করবে, তুমি তোমার জন্য কাজ করলে আমরা তোমাকে রাখতে চাই না। অর্থাৎ সেরকম জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর তো এই মানুষগুলো যারা ভারতের নাগরিক, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক, আমরা আমাদের জন্য এই রাষ্ট্রকে, এই সংবিধানকে আমাদের হাতে তুলে দিলাম। এরা তো সেটা মানছে না। তার মানে গোটা কোনো একটি বিষয়, যেভাবে শ্রীলঙ্কাতে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হলো রাজাপক্ষকে, যেভাবে বাংলাদেশ কেঁপে উঠলো, যেভাবে নেপালের জেনজিরা একেবারে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিল রাষ্ট্রশক্তিকে, কোনো একটা ইস্যুতে নিয়ে ভারতে কি এরকম একটা সম্ভাবনা আছে? সবসময় হচ্ছে ছোট ছোট আপসার্ট গুলো, সবসময় টাইনি আপসার্ট দেখতে পাবেন আপনি। এই যে নাগপুরে যেটা হলো, যেটা আগে আমরা কথা বলছিলাম, হ্যাঁ, নাগপুরে 26 তারিখে একেবারে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে তালা লাগিয়ে দিয়েছে। এবং যেটা আমরা দেখলাম লাদাখে যেটা হলো, ঠিক আছে। এবার ভারত তো অনেক বড় দেশ, এটা তো শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো নয়, এটা একটা অনেক বড় দেশ। এখানেতে অনেক এই ধরনের ছোট ছোট আপসার্ট গুলো, ছোট ছোট অভ্যুত্থান গুলো, সেটা মিলে সেটার মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন তৈরি হয়, সেগুলোর মধ্যে যদি একটা হয়, তাহলে একটা বড় ধরনের বৃহত্তর পরিবর্তন ঘটতে পারে। সেটা আমাদের মাথায় রেখেও এটা বুঝতে হবে যে আজকে গোটা ভারতবর্ষ জুড়েও কিন্তু এই সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে। যে যেমন ধরুন যে যখন সর্বভারতীয় কোনো অ্যাকশনের প্রসঙ্গ আসে, যে নির্বাচন, সাধারণ নির্বাচন, 2024-এর সাধারণ নির্বাচনে এই ধরনের ঐক্য আমরা দেখেছি যে গোটা দেশ জুড়ে সংবিধান বাঁচাও আন্দোলন, নির্বাচনের সময় নির্বাচনটাই একটা আন্দোলনে পরিণত হলো, সংবিধান বাঁচানোর আন্দোলনে উত্তরিত হলো। এটা আমরা দেখেছি। এটা গোটা ভারতেই, প্রায় গোটা ভারতে, উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত মিলিয়ে পুরোটা ভারত জুড়েই কিন্তু এটা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আজকে যেটা নাগপুরে গিয়ে হলো, এটার দিকে যদি আমরা তাকাই যে নাগপুরে এত বিপুল সংখ্যক মানুষ এবার সরাসরি ভাবে আরএসএস এর ওখানটাতে গিয়ে, আরএসএস এর অফিসের সামনে গিয়ে হামলা করলো। আমরা যদি দেখি যে 100 বছর আগে বাবা সাহেব আম্বেদকর 1927 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে ওই নাগপুরে মনুসংহিতা ওই পুড়িয়ে এবং ওই আরএসএস এর ওখানটাতেই ওটাকেই টার্গেট করে, নিশানা করে, এবং আরএসএস এর প্রতিষ্ঠা দিবস দশারের দিন সেইখানটাতে গিয়ে পুড়িয়ে কিন্তু তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। আর সেই
খান থেকে শুরু হয়েছিল আমাদের ভারতের সংবিধান লেখার কাজ। আসলে সেই 1927 সালে ভেতরে এটা শুরু হয়ে গেছিল। সেই আম্বেদকর যখন সংবিধান রচনা করছেন, সেখানে যখন এই সমতার জায়গা তিনি প্রতিষ্ঠা করছেন, এই রাজনৈতিক সমতা যেখানে ব্রাহ্মণ এবং দলিতের ভোট সমান থাকবে, এটা বড় আঘাত হিসাবে আসছে আরএসএস এর মতন শক্তির, এটা বুঝতে হবে। এবং এই যেটুকু যা শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে গোটা 70-75 বছরের রিজার্ভেশনের সুযোগ হোক, অন্যান্য যেটুকু সুযোগ আম্বেদকরের সংবিধানের মধ্যে দিয়ে এসেছে, সেই সুযোগ নিয়ে যেটুকু যা উঠে দাঁড়িয়েছে, এটাও ওদের বুকে হৃদকম্প জাগিয়েছে। তাই আমরা দেখবো যে বড় বড় অ্যাডভান্স ক্যাম্পাসগুলোতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, সেখানেও যে দলিত সমাজের মানুষ পৌঁছে গেছে, সেখানটাতে তাদের উপরও বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে, কিন্তু তাতে দমে যায়নি ইয়াং জেনারেশন, তাতে দমে যায়নি। এবং তার বিরুদ্ধে আজকে দেখা যাচ্ছে যে আরো আরএসএস পাগলা খেপা কুকুরের মতন হয়ে উঠেছে, যে তাদের 100 বছরে গিয়ে গোটা দেশকে, ভারতকে তারা হিন্দু রাষ্ট্র বানিয়ে দেবে এরকম ভেবেছিল, কিন্তু ওদের এখন ওই একখানা কয়েন আর ওই প্রধানমন্ত্রী ফেকুব মন্ত্রী যাকে কেউ বিশ্বাস করে না, তার কিছু প্রশংসা, তার একটা দুটো জায়গায় প্রশংসা যে আরএসএস কত ভালো, আরএসএস কি করেছে, মিথ্যা দু একটা কথা, এই নিয়ে আপাতত সন্তুষ্ট তাদের থাকতে হয়েছে 100 বছর পেরিয়ে এসে, যে তারা যে হিন্দু রাষ্ট্র করবে বলেছিল। তাই এখন মরিয়া হয়ে বিভিন্ন ধরনের আক্রমণগুলো চালাচ্ছে। কিন্তু উল্টো দিকে নাগপুরে যে পরিমাণে মানুষ এটা জমা হচ্ছে, এই পশ্চিমবাংলার বুকেও যেটুকু যা ভুল বুঝিয়ে রাখতে পেরেছিল আদিবাসীদের বা অন্য দলিত সমাজের মানুষকে, যেটুকু যা ব্লাফ দিয়ে রেখেছিল, ওটা ওই এসআইআর ভেঙে যাচ্ছে, চোখের সামনে ভেঙে যাচ্ছে। তো ফলত গোটা ভারত জুড়েই এই উত্থানটা দরকার আছে। এটা আজকের জেনজিরা যেরকম করছে, সেই সময়ে দাঁড়িয়ে তখনকার জেনজিরাও ব্রিটিশ যুগে করেছে। আমাদের বিরসা মুন্ডাও জেনজি ছিল, তার 25 বছর বয়সে মারা গেছে। আমাদের ভগৎ সিং সেও জেনজি ছিল, তারাই সেই সময়কার জেনজি, এবং সেই সময় যেটা করেছিল আজকের সেই লিগাসিটাকে বহন করে নিয়ে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের দুই সংগ্রামী সাথীর এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে পরিকল্পনা নিয়ে আরএসএস গোটা ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করে এই সমস্ত দালাল ভেড়ুয়া যে নির্বাচন কমিশনকে পুষে রেখেছে বিভিন্ন দপ্তরে, সে কাজটা কিন্তু একেবারে সম্ভব হবে না। কারণ ভারতবর্ষের নাগরিক তারা প্রকৃতপক্ষে এই দেশের মনে তারা বুঝে গেছে যে চাকর বাকরকে শায়েস্তা করতে গেলে কোন পথে শায়েস্তা করতে হয়। তাই জেনজির কথা উঠে এসেছে। সেকাল থেকে যখন ইংরেজকে তাড়িয়েছে তখনও জেনজিরা কাজ করেছে, এখনো যে কোনো মুহূর্তে যে কোনো ইস্যুতে, এমনকি এই এসআইআর নিয়েও সারা ভারতে একটি গণ অভ্যুত্থান হতে পারে। এবং সেই গণ অভ্যুত্থানের ফলে এই যে মনোবাদী ব্রাহ্মণবাদী এই শক্তি চিরকালের জন্য ভারতবর্ষ থেকে গতিচ্যুত হতে পারে। দুজনকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় ভীম, জয় ভারত।